আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছি সুশাসন বা গুড গভর্নেন্স সম্পর্কে। প্রথমত সুশাসনের যে অর্থে গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, গ্রিক ভাষা কুবার্নান থেকে। তো গ্রিক ভাষা কুবার্নান থেকে গভর্নেন্স শব্দটি এসেছে এবং সুশাসনের ধারণাটি এটি একটি আপেক্ষিক ধারণা, অর্থাৎ এটি ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, সমাজ বিশেষে আলাদা হতে পারে। এটি একটি আপেক্ষিক ধারণা, অর্থাৎ অ্যাবসলিউট কোনো ধারণা না এটি। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসন তাহলে কি? জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসন। সুশাসন এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শোষিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। শাসক ও শোষিতের মধ্যে শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে সুশাসন। সুশাসনকে সরকার ও জনগণের উইন উইন গেম বলা হয়। সরকার ও জনগণের উইন উইন গেম বলা হয় কাকে? সুশাসনকে। সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে। সুশাসনের প্রথম ধারণাটি কোথায় পাওয়া যায়? প্লেটোর রিপাবলিক গ্রন্থে। সংজ্ঞা: সুশাসনের পাঁচটা সংজ্ঞা আমরা পেতে পারি, পাঁচটা বা ছয়টা সংজ্ঞা পেতে পারি। প্রথম প্রথম যে সংজ্ঞাটি সেটি ম্যাকারনির সংজ্ঞা। তিনি বলছেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা এটি। তাহলে সুশাসনের সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞাটা দিয়েছেন ম্যাকারনি। তিনি বলছেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। মিশেল ক্যামডেসাস বলছেন রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মৌলিক স্বাধীনতার উন্নয়ন সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য। কার মতে? জাতিসংঘের মতে। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের মতে সুশাসন দ্বারা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়, অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলোর। তাহলে সুশাসনের দ্বারা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয় কার মতে? বিশ্ব ব্যাংকের মতে। ইউএনডিপির মতে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। এবং আইএমএফ এর মতে দেশের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। দেশের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। অল স্টেজে সুশাসন অত্যাবশ্যক কে বলছে? আইএমএফ বলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে বুঝি যে সুশাসনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা ছয়টা বিষয় পাই, ছয়টা মতবাদ পাই। প্রথমটা, সেটা সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে ম্যাকারনি। দ্বিতীয় হচ্ছে মিশেল ক্যামডিসাস। তার মধ্যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, সব ধরনের ডেভেলপমেন্টের জন্য সুশাসন অত্যাবশ্যক কে বলছে? মিশেল ক্যামডিসাস। জাতিসংঘ বলছে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সো মৌলিক স্বাধীনতার উন্নয়ন দেখলে বুঝবো জাতিসংঘের মতে। টেকসই উন্নয়ন তাহলে দেখলে বুঝবো বিশ্ব ব্যাংকের মতে। অংশগ্রহণের মাধ্যমে, সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা, ইউএনডিপির মতে। এবং দেশের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, আইএমএফ এর মতে। এবার দেখি সুশাসনের বিভিন্ন সংস্থা। সুশাসন কেন্দ্রিক বিভিন্ন মানে সুশাসন নিয়ে বিভিন্ন উক্তি দিয়েছে বা বিভিন্ন রকমের মতামত দিচ্ছে এরকম বিভিন্ন সংস্থাগুলো। সবার প্রথম সুশাসন বিষয়ে সর্বপ্রথম যে সংস্থাটি আহ বিবৃতি দেয় বা কথা বলে, সেই সংস্থাটি হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক 1889 সালে। এবং তারা সুশাসনের ধারণা প্রদান করে এবং সুশাসন প্রত্যয় ব্যবহার করে প্রথম। তাহলে সুশাসনের উদ্ভাবক কোন সংস্থা বা কোন সংগঠন? সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। এর 3 বছর পর 1992 সালে বিশ্ব ব্যাংক আরেকটা কাজ করে। তাহলে সুশাসন প্রথম এই প্রত্যয়টা ব্যবহার করছে বা ধারণাটা প্রদান করছে। এইটার একটা সমন্বিত রূপ বা সংজ্ঞাটা নির্ধারণ করছে এবং সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে বিশ্ব ব্যাংক 1992 সালে গিয়ে। এবং শাসন প্রক্রিয়া উন্নয়ন অর্থাৎ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে 1992 সালে। এই রিপোর্টে বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে। তাহলে বিশ্ব ব্যাংক 1989 সালে প্রথম এই ধারণাটা দিল, তারপর এটা বিস্তারিত রূপ দিল 1992 সালে। এর আরো 3 বছর পর, অর্থাৎ খেয়াল করি 3 বছর পর পর 1989, তারপর 3 বছর পর 92, 3 বছর পর হচ্ছে 95। 95 সালে এসে এডিবি সুশাসনের ধারণা প্রদান করে। তাহলে সুশাসনের ধারণাটি প্রদান করে প্রথম বিশ্ব ব্যাংক, 95 সালে প্রদান করে এডিবি। 1996 সালে আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। তাহলে সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে কোন সংগঠন? আইএমএফ। কবে? 1996 সালে। 1997 সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে। তাহলে সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করছিল বিশ্ব ব্যাংক 1992 সালে গিয়ে। এর 5 বছর পর 1997 সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে এবং সুশাসনের যে মূলনীতি সেগুলো প্রকাশ করে। শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ইউএনও। শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ইউএনও। 98 সালে আইডিএ এবং 99 সালে এএফডিবি সুশাসনের ধারণা প্রদান করে। তাহলে বুঝলাম বিশ্ব ব্যাংক
1989 সাল কাজ করলো, 1992 সালে কাজ করলো, এডিবি 1995 সালে কাজ করলো, 96 সালে IMF আসলো, এজেন্ট হিসেবে গ্রহণ করলো, 97 সালে UNDP সংজ্ঞা প্রদান করলো, 98 সালে IDA এবং 99 সালে AFDB সুশাসনের ধারণা প্রদান করলো। সুশাসনের পূর্বশর্তগুলো কি? সুশাসনের পূর্বশর্তগুলো কি? সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতা। মূলনীতি কি? সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহিতা ও স্বচ্ছতা। সুশাসনের মূলনীতি হচ্ছে, পূর্বশর্তগুলোর মূলনীতি হচ্ছে জবাবদিহিতা ও স্বচ্ছতা, আইনের শাসন। তাহলে মোট 5টা পূর্বশর্ত, সুশাসনের পূর্বশর্ত 5টা। প্রধানটা হচ্ছে জবাবদিহিতা ও স্বচ্ছতা। 2 অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, 3 মত প্রকাশের স্বাধীনতা, 4 মানবাধিকার প্রতিষ্ঠা, 5 আইনের শাসন। সুশাসনের উপাদান কয়টি? এটা নিয়ে 5 রকমের মতামত আছে। সুশাসনের উপাদান 9টি ইউএনডিবির মতে। ইউএনও, জাতিসংঘের ইউএনওর মতে, ইউনাইটেড অর্গানাইজেশন ইউএনওর মতে সুশাসনের উপাদানের সংখ্যা 8টি, ওয়ার্ল্ড ব্যাংকের মতে 6টি, UNHCR এবং AFDBর ডিবির মতে 5টি এবং ADB IDA কৌটিল্যের মতে 4টি। তাহলে সুশাসনের যে উপাদান, সেই উপাদানগুলো কয়টি, এটা নিয়ে এই প্রশ্নটা করলে আসলে এটার এক্সাক্ট উত্তর দেওয়া যাবে না। বলতে হবে কিসের মতে বা কার মতে সুশাসনের উপাদান কয়টি। তাহলে সবচেয়ে বেশি উপাদান UNDPর মতে, একটু কম উপাদান UN এর মতে, তার থেকে কম উপাদান ওয়ার্ল্ড ব্যাংকের মতে, WB ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের মতে 6টি, তার থেকে কম উপাদান UNHCR এবং AFDB মতে 5টি এবং সর্বশেষ ADB IDA এবং কৌটিল্যের মতে 4টি। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। কয়টি স্তম্ভের উপর নির্ভরশীল? 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি স্তম্ভের নামগুলো পরিবর্তন হয়েছে। 1994 সালে 4টি স্তম্ভ আলাদা আলাদা ছিল, 2000 সালে সেইগুলো নামগুলো আলাদা আলাদা হয়েছে। অর্থাৎ 4টা যে স্তম্ভ ছিল, স্তম্ভগুলো সেম ছিল, বাট নামগুলো আলাদা হয়েছে। তাহলে 1994 সালে 4টা স্তম্ভ, সেই স্তম্ভগুলোর নাম কি ছিল? সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং তথ্যপ্রবাহ, উন্নয়নের বৈধ কাঠামো। 94 সালে ছিল কি? সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও তৎপ্রবাহ এবং উন্নয়নের বৈধ কাঠামো। 2000 সালে গিয়ে সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, এটার নাম হয়ে গেল দায়িত্বশীলতা, জবাবদিহিতা এর নাম হয়ে গেল অংশগ্রহণ, স্বচ্ছতা এবং তথ্যপ্রবাহের নাম হয়ে গেল স্বচ্ছতা, উন্নয়নের বৈধ কাঠামো, আইনি কাঠামো হয়ে গেল নাম। তাহলে জিনিস একই, সুশাসনের স্তম্ভ 4টি, বিশ্বব্যাংকের মধ্যে 4টি আছে। 2000 সালে মাত্র লেটেস্ট হয়ে গেছে নামগুলো ছোট ছোট, দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা, আইনি কাঠামো। সুশাসনের উপাদান যে বলছে 9টি না 4টি না 5টি না কয়টি আসলে, নাকি 8টি? 6টি মেইন উপাদান সুশাসনে। আমরা যে সুশাসনের বিভিন্ন রকমের মতভেদগুলো দেখলাম, সেগুলোর উপর বেস করে 6টি মূল উপাদান। ঠিক আছে, সেগুলো বাক স্বাধীনতা ও জবাবদিহিতা। প্রথমটা বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। এবার যদি এক নজরে সুশাসন দেখি, সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড এই আইনের শাসন। অর্থাৎ কোন সমাজটা কেমন, কতটুকু সভ্য, সেটার মানদণ্ড হচ্ছে আইনের শাসন কতটুকু আছে। অর্থাৎ মূল ভিত্তি, সুশাসনের মূল ভিত্তি হচ্ছে এই আইনের শাসন। মূল চাবিকাঠি, সুশাসনের মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, সুশাসনের মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। মূল ভিত্তি কি? আইনের শাসন। মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। সুশাসনের চালিকা শক্তি হচ্ছে স্বচ্ছতা। সুশাসনের পথ সুগম করে স্বচ্ছতা, গতিশীল করে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে অংশগ্রহণ। সুশাসনের লক্ষ্য কি? জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মানদণ্ড কি? জনগণের সম্মতি ও সন্তুষ্টি। অন্তর্নিহিত শক্তি কি? নৈতিকতা। সুশাসনের অন্তরায় কি? নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, দুর্নীতি ও স্বজনপ্রীতি। সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্থাৎ MDG অর্জনে সুশাসনের সামাজিক দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়নকে অধিকতর গুরুত্ব দেয়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়। তো আমরা সুশাসন নিয়ে অনেকগুলো
জিনিস পড়ে ফেললাম, একটু আমরা রিভিউ করে আসি সুশাসনের সময় কি কি বললাম আমরা। তো ফার্স্ট, সুশাসনের যে উৎপত্তি গ্রিক শব্দ কুবার্নান থেকে, এটি আগে দেখলাম, এবং সুশাসনের ধারণাটি যে আপেক্ষিক সেটা দেখলাম। জনগণ রাষ্ট্র ভাষণের সাথে সংশ্লিষ্ট পদ্ধতি সুশাসন, এবং প্রথম ধারণা দেন রিপাবলিক গ্রন্থে, প্লেটোস রিপাবলিক গ্রন্থে, প্লেটো। এবং উইন উইন গেম বলা হয় এটিকে, সরকার এবং জনগণের। এবার সংজ্ঞা দেখলাম, ম্যাকারনি সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর সংজ্ঞা দিয়েছেন, মিশেল কামডেসাস। তিনি বলছেন রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। জাতিসংঘ বলছে যে মৌলিক স্বাধীনতার উন্নয়ন সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য। বিশ্বব্যাংক বলছে যে টেকসই উন্নয়ন সাধিত করা, সুশাসন হচ্ছে রাষ্ট্রের দ্বারা টেকসই উন্নয়ন সাধিত করা। ইউএনডিপি বলছে সকলে অংশগ্রহণে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে এর সুশাসন। এবং আইএমএফ বলছে দেশের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, আইএমএফ বলছে। সুশাসনের সম্পর্কিত বিভিন্ন রকমের সংজ্ঞার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক, তারপর দেখলাম আগে 1989 সালে ধারণা প্রদান করেছে, 92 সালে গিয়ে সংজ্ঞা দিয়েছে, 95 সালে এডিবি ধারণা দিয়েছে, 96 সালে আইএমএফ এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে, 97 সালে ইউএনডিপি সংজ্ঞা দিয়েছে, এবং ইউএনও শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে 97 সালে এসে। 98 সালে আইডিএ এবং 99 সালে এএফডিবি সুশাসনের ধারণা প্রদান করেছে। পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন। উপাদান হচ্ছে 9টি ইউএনডিবির মতে, 8টি ইউএনএর মতে, 6টি ওয়ার্ল্ড ব্যাংকের মতে, 5টি ইউএনএইচসিআর এবং এএফডিবির মতে, এবং 4টি এডিবি, আইডিএ, কৌটিল্যের মতে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ চারটি। 2000 সালের পর থেকে হচ্ছে দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা এবং আইনি কাঠামো। আর উপাদান 6টি: বাকস্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। এক নজরে যখন সুশাসন দেখলাম যে এটার মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, সভ্য সমাজের মানদণ্ড ওই আইনের শাসন, মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা, চারিকাশে হচ্ছে স্বচ্ছতা, গতিশীল করে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, সংগঠন স্বাধীনতা নিশ্চিত করে, অংশগ্রহণ, লক্ষ্য হচ্ছে জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতার উন্নয়ন, মানদণ্ড জনগণের সম্মতি ও সন্তুষ্টি, অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা, অন্তরায় নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, এবং দুর্নীতি শোধন প্রীতি। সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে বিনিয়োগ বৃদ্ধি হবে। আমরা সুশাসন বা গুড গভর্নেন্স শেষ করে ফেলে আমরা দার্শনিক গ্রন্থ নিয়ে আলোচনা করবো। কোন দার্শনিক কোন গ্রন্থ লিখেছেন, ওই গ্রন্থের বিষয়বস্তু কি, এগুলো নিয়ে আলোচনা করবো। এট ফার্স্ট আমরা ম্যাকেনজি যে দার্শনিক, তার নাম ম্যাকেনজি, তেনার গ্রন্থের নাম হচ্ছে ম্যানুয়াল অফ ইথিক্স। ম্যানুয়াল অফ ইথিক্স এই গ্রন্থটি কে লিখেছেন? ম্যাকেনজি লিখেছেন। এবার আমরা দেখি বার্ট্রান্ড রাসেল, তিনি ব্রিটিশ দার্শনিক। দর্শনকে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ বলেছেন, নো ম্যানস ল্যান্ড বলেছেন দর্শনকে বার্ট্রান্ড রাসেল। তিনি লিখেছেন পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালাইসিস, মানুষের চূড়ান্ত লক্ষ্য ক্ষমতা অর্জন করা, এটি বলেছেন বার্ট্রান্ড রাসেল। পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস। তিনি লিখেছেন হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স, পলিটিক্যাল আইডিয়ালস, দ্য প্রবলেমস অফ ফিলসফি, এলিমেন্টস অফ ইথিক্স, ম্যারিস অ্যান্ড মোরালস, দ্য কনকিউস্ট অফ হ্যাপিনেস। তো বার্ট্রান্ড রাসেল যেগুলো গ্রন্থ লিখেছেন সেগুলো দেখি। পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালাইসিস, human society in ethics and politics, political ideals, the problems of philosophy, elements of ethics, merits and morals, the conquest of happiness. স্টুয়ার্ট মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল লিখেছেন অন লিবার্টি, utilitarianism, a system of logic, radiocinative and inducive, principle of political economy. এছাড়া ইমানুয়েল কান্ট লিখেছেন ক্রিটিক ফর জাজমেন্ট, পিওর অর প্র্যাকটিক্যাল রিজন, and groundwork for metaphysics of morals. Aristotle লিখেছেন নিকোমাশিয়ান ইথিক্স, প্লেটো লিখেছেন রিপাবলিক, দ্য লস, সিম্পোজিয়াম, থমাস হোবস লিখেছেন লেভিয়াথান, রুশো লিখেছেন সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেগু লিখেছেন স্পিরিট অফ লস, পিটার সিঙ্গার লিখেছেন অ্যানিমাল লিবারেশন, এথিক্স ইন রিয়েল ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়ান, পিটার সিঙ্গার একজন অস্ট্রেলিয়ান। জেরেমি বেনথাম লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। জেমস অ্যান্ড স্টুয়ার্ট রিশেল লিখেছেন দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলসফি। তো এগুলো আমাদের দার্শনিক গ্রন্থগুলো আমরা আরো দুইবার আমরা চোখ বুলাবো। প্রথমত হচ্ছে ম্যাকেনজি, তিনি লিখেন ম্যানুয়াল অফ ইথিক্স। ম্যাকেনজি থেকে ম্যানুয়াল অফ ইথিক্স। বার্ট্রান্ড রাসেল পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস, হিউম্যান সোসাইটি ইন ইথিক্স এন্ড পলিটিক্স, পলিটিক্যাল আইডিয়ালস, দ্য প্রবলেমস অফ ফিলসফি, এলিমেন্টস অফ ইথিক্স, মেরিটস এন্ড মোরালস, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। স্টুয়ার্ট মিল লিখেছেন অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম, আ সিস্টেম অফ লজিক, রেডিওসাইনেটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, দেন প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি। স্টুয়ার্ট মিল লিখলেন। ইমানুয়েল কান্ট লিখেছেন ক্রিটিক ফর জাজমেন্ট, পিওর অর প্র্যাকটিক্যাল রিজন, groundwork for metaphysics of morals. দেন অ্যারিস্টটল লিখেছেন নিকোমেশিয়ান ইথিক্স, প্লেটো লিখেছেন দ্য রিপাবলিক, দ্য ল, সিম্পোজিয়াম। থমাস হোবস লিখেছেন লেভিয়াথান, রুশো লিখেছেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেগু লিখেছেন দ্য স্পিরিট অফ লস,
পিটার সিঙ্গার, যিনি অস্ট্রেলিয়ান দার্শনিক, তিনি লিখেছেন অ্যানিমাল লিবারেশন, এথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। জেরেমি বেন্থাম লিখেছেন ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। জেমস অ্যান্ড স্টুয়ার্ট রিশেল লিখেছেন দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলসফি। লাস্ট আমরা একবার রিভিউ দিই। সো ম্যানুয়াল অফ এথিক্স লিখেছেন ম্যাকেনজি। Power, a new social analysis. Then human society in ethics and politics, political ideals, problems of philosophy, elements of ethics, values and morals, the conquest of happiness. কে লিখেছেন? বার্নার্ড রাসেল লিখেছেন। On liberty, utilitarianism, system for logic, real sanity and inductive, principle of political economy, এগুলো লিখেছেন স্টুয়ার্ট মিল। Then critic for judgment or pure or practical reason, groundwork for metaphysics of morals, Immanuel Kant লিখেছেন। নিকোমেশিয়ান ইথিক্স লিখেছেন অ্যারিস্টটল। দ্য রিপাবলিক, দ্য লস সিম্পোজিয়াম লিখেছেন প্লাটো। থমাস হবস লিখেছেন লেভিয়াথান লিখেছেন থমাস হবস। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছেন রুশো। দ্য স্পিরিট অফ লস লিখেছেন মন্টিঙ্কু। অ্যানিমাল লিবারেশন, এথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড লিখেছেন পিটার সিঙ্গার। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন লিখেছেন জেরেমি বেন্থাম। দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলসফি লিখেছেন জেমস অ্যান্ড স্টুয়ার্ট রিশেল। এবার আসি আইন বা ল। উৎপত্তি হয়েছে টিউটনিক শব্দ, মূল শব্দ লেগ থেকে, অ্যালেজি লেগ থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু গ্রিক না ল্যাটিন না, টিউটনিক শব্দ। টিউটনিক শব্দ লেক, অ্যালেজি লেক, এই লেক থেকে আইন বা ল উৎপন্ন হয়েছে। সংজ্ঞা দিয়েছেন অনেকেই, আইনের সংজ্ঞা দিয়েছেন অনেকেই। সক্রেটিস বলেছেন প্রাকৃতিক আইনের সমর্থন না থাকলে কোনো আইন প্রকৃত আইন হয় না। কি বলেছেন? প্রাকৃতিক আইনের সমর্থন না থাকলে কোনো আইন প্রকৃত আইন হয় না। কে বলেছেন? সক্রেটিস বলেছেন। এই সক্রেটিস কিন্তু সেই যেই প্রথম নীতিবিদ্যার নৈতিকতার, নীতিবিদ্যা বলে ভুল হবে, নৈতিকতার গুরুত্ব বুঝেছিলেন। অ্যারিস্টটল বলেছেন যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, অর্থাৎ আবেগহীন যুক্তি, বলেছেন অ্যারিস্টটল। থমাস হবস, জন স্টেইন এবং হল্যান্ড তিনজনই বলেছেন আইন সার্বভৌম শক্তির আদেশ। হল্যান্ড বলেছেন আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। জন স্টেইন বলছেন আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌম আদেশ। জন লক বলছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। ম্যাকাইভার বলছেন ল ডাজ নট অ্যান্ড ক্যান নট কভার অল গ্রাউন্ডস অফ মোরালিটি। ডাইসি বলছেন আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন ডাইসি, এবং তিনি বলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান। তিনি বলেন নাই, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ আমাদের বলে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, তাই আইনের অনুশাসন এটি প্রথম ব্যবহার করেন কে? ডাইসি। প্লেটো বলছেন শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। দ্য রিপাবলিক গ্রন্থে বলতেছে, তার মানে আইনের কোনো আসলে কাজ, আইন বলতে কিছুই না। প্লেটো ইনডিরেক্টলি সেটাই বলছেন যে শাসক যদি ভালো হয় তাহলে আইন দরকার নেই, আর শাসক যদি খারাপ হয় তাহলে আইন কাজে লাগে না, তাহলে আইন কাজেই লাগে না, থাকলেও লাভ নাই। তো এখানে আমরা আইন সম্পর্কে অনেক বিখ্যাত দার্শনিকদের কথা শুনলাম, দেখলাম, পড়লাম। সো সক্রেটিস বলছেন যে প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক আইন, এটা নিয়ে যিনি বলছেন তিনি সক্রেটিস। অ্যারিস্টটল বলছেন যে যুক্তিসিদ্ধ হইতে হবে আইন, এছাড়া অভিব্যক্তি হচ্ছে আইন, এখানে আবেগহীন যুক্তি হইতে হবে। থমাস হবস, জন স্টেইন এবং হল্যান্ড বলছেন যে আইন সার্বভৌম শক্তির উৎস, সার্বভৌম শক্তির আদেশ, সার্বভৌম শক্তি যেটা বলবে সেটাই আইন। হল্যান্ড বলছেন আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। জন স্টেইন বলছেন আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌম আদেশ। জন লক বলছে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতা নিয়ে কথা বলছেন জন লক, সার্বভৌম আদেশ নিয়ে কথা বলছেন অস্টিন, আদেশ থেকে অস্টিন। ম্যাকাইভার বলছে ল ডাজ নট এন্ড ক্যান নট কভার অল গ্রাউন্ডস অফ মোরালিটি। ম্যাকাইভার তো ড্রাইভার শুনছিল মতন, ড্রাইভার তো কভার করতে পারে অনেক কিছু, ঠিক আছে। ডাইসি আইনের অনুশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং প্লেটো বলছেন যে, প্লেটো খুব হাস্যকর কিন্তু এটাকে বলা যায় যে একটি উইটি স্পিচ, তার উইটি ব্যবহার করছেন এখানে তিনি। শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এবার আসি আইনের উৎসতে দেখলাম আইন উৎস কি কি। যেমন আমরা একটু আগে দেখলাম যে সুশাসনের উপাদানে নিয়ে অনেকগুলো মতভেদ আছে, যে ইউএনডিবির মতে সুশাসন উপাদান 9টি, ইউএন এর মতে 8টি, তারপর হচ্ছে এরকম করে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে একরকম, এডিবির মধ্যে একরকম, আইডি এর মধ্যে একরকম, এরকম আলাদা আলাদা। হ্যাঁ, তো এই যে উৎসগুলো, ওখানে ছিল উপাদান, সুশাসনের উপাদান কয়টি বিভিন্ন মতে। এবার দেখতেছি যে উৎস, আইনের উৎস কয়টি। জন অস্টিনের মতেন আইনের উৎস একটাই। অস্টিন বলতে অত বুঝি না, আইনের উৎস একটাই, সার্বভৌম আদেশ। সার্বভৌম যে আদেশটা সেটাই আইন, সেটাই আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড বলতেছে যে না, আইনের উৎস 6টি। কি কি? প্রথা, প্রাচীনতম কোন উৎস, এটাও আইনের উৎস হইতে পারে। প্রাচীনতম কোন প্রথা, ধর্ম প্রাচীনতম উৎস হিসেবে আছে, গুরুত্বপূর্ণ উৎস হিসেবে আছে। বিচারকের রায়, এটাও আইন। ন্যায় বিচার, এটাও আইন।
বিজ্ঞানসম্মত আলোচনা, এটাও আইন। আইনসভা, এটা আধুনিক উৎস, এটাও আইন। তাহলে অধ্যাপক হল্যান্ড বলতেছে আইনের উৎস 6টি: প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। ওপেন হাইম বলতেছে যে আইন উৎস 7টা। কি কি? প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা, সব ঠিক আছে। এর সাথে আরেকটা যুক্ত করতে হবে, জনমত। জনমত আইনের উৎস। জন অস্টিন বলতেছে সার্বভৌম আদেশ শুধু আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড বলতেছে 6টা আইনের উৎস। ওপেন হাইম বলতেছে 6টা উৎস ঠিক আছে, বাট জনমতটাও আইনের উৎস, 7টা বলতেছে। তাহলে আমরা আইন সম্পর্কে জেনারেল এখন আইন সম্পর্কে রিভিউ করে আসি। আইন সম্পর্কে খুব বেশি কিছু জানার দরকার নেই। আইন হচ্ছে উৎপত্তি টিউটনিক শব্দ ল্যাক থেকে ল আসছে। সক্রেটিস বলছে প্রকৃতির কথা, প্রাকৃতিক আইনের কথা। অ্যারিস্টটল বলতেছে আবেগহীন যুক্তি হইতে হবে। থমাস হবস, জন অস্টিন, হল্যান্ড বলতেছে সার্বভৌম শক্তির আদেশই হচ্ছে আইন। হল্যান্ড বলতেছে আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। অস্টিন বলতেছে সার্বভৌম আদেশ। জন লক বলতেছে যেখানে আইন নাই সেখানে স্বাধীন থাকতে পারবে না। ম্যাকাভেলি বলতেছে ল ডাজ নট ক্যান কভার অল দ্য গ্রাউন্ডস অফ মোরালিটি। ডাইসি হচ্ছে আইনের অনুশাসনের প্রথম কথা ব্যবহার করেন তিনি। প্লেটো বলতেছে শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। আইনের উৎসকে দেখলাম যে জন অস্টিন বলতেছে একটা, অথবা হল্যান্ড বলতেছে 6টা, কিন্তু ওপেন হাইম বলতেছে 7টা। এবার দেখি সাম্য, স্বাধীনতা, অধিকার। সাম্য আলাদা জিনিস, স্বাধীনতা আলাদা জিনিস, অধিকার আলাদা জিনিস। তো প্রাকৃতিক বা স্বাভাবিক ক্ষেত্রে কি? জন্মগতভাবে প্রাপ্ত সাম্য ও অধিকার ও মানবাধিকার। তাই প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকারগুলো কি? জন্মগতভাবে প্রাপ্ত সাম্য ও অধিকার এবং মানবাধিকার। সংবিধানে বর্ণিত 18টি অধিকার রয়েছে। ব্যক্তিগত অধিকার, চলাফেরা, সমাবেশ, মানে কোনটা কোন টাইপের অধিকার সেটা এখানকার একটু চিন্তা করে পড়ার বিষয়, ভাবি পড়ার বিষয় এবং খেয়াল করে পড়ার বিষয়, যে কোনটা কোন টাইপের অধিকার। যেমন চলাফেরা, সমাবেশ করা, সংগঠন করা, চিন্তা ও বিবেক, বাক স্বাধীনতা, পেশা বৃত্তি, সম্পত্তি ভোগ, সম্পর্ক, এগুলো কি টাইপের অধিকার? ব্যক্তিগত অধিকার। তাহলে এখান থেকে কনফিউশন লাগতে পারে, আচ্ছা সমাবেশ কিভাবে ব্যক্তিগত অধিকার হয়? সমাবেশ তো তাহলে রাজনৈতিক অধিকার হওয়ার কথা ছিল, ঠিক আছে না? কিন্তু আহ আশ্চর্যজনক হলেও সত্য, সমাবেশ একটা হচ্ছে ব্যক্তিগত অধিকার। চলাফেরা ব্যক্তিগত অধিকার, ঠিক আছে। সংগঠন কিভাবে ব্যক্তিগত অধিকার হয়? কারণ ব্যক্তি সৌযোগেই তো সংগঠনে যায় বা সংগঠন করে, এই জন্য সংগঠন ও সমাবেশ, সংগঠন এগুলো হচ্ছে ব্যক্তিগত অধিকার মধ্যে পড়ে। চিন্তা ব্যক্ত ব্যক্তিগত অধিকার, বাক স্বাধীনতা ব্যক্তিগত অধিকার, পেশা বা বৃত্তি ব্যক্তিগত অধিকার, সম্পত্তি ভোগ এটা ব্যক্তিগত অধিকার, ধর্ম পালন এটা ব্যক্তিগত অধিকার। এটা কিন্তু ধর্ম অধিকার না, এটা ব্যক্তিগত অধিকার। সামাজিক অধিকারের মধ্যে রয়েছে চলাফেরা অবশ্যই। জীবনযাত্রা, যখন প্রশ্ন আসতে পারে জীবনযাত্রা তো ব্যক্তিগত অধিকার না। জীবনযাত্রা কেমন হবে এটা নিজের উপর যতটুকু নির্ভর করে তার থেকে বেশি নির্ভর করে সমাজের উপরে। তো আমার কাছে অনেক টাকা আছে বাট চুরি দেখা যায় অনেক বেশি, তো আমি ভাবে চলতে পারবো না। স্বাভাবিকভাবে সামাজিক জীবনযাত্রাটা সামাজিক অধিকারের মধ্যে পড়ে, এবং যোগ্যতা অনুযায়ী সামাজিক সুযোগ লাভ, এগুলো হচ্ছে সামাজিক অধিকার। সেখানে খেয়াল রাখতে হবে চলাফেরা সামাজিক অধিকার, জীবনযাত্রা এগুলো সামাজিক অধিকার। তাহলে রাজনৈতিক অধিকার কি? ভোটদান, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, মতামত প্রকাশ। খেয়াল করি মতামত প্রকাশ এটাকে মনে হইতে পারে যে এটা মৌলিক অধিকার, কিন্তু না। চিন্তা ও বিবেক, বাক স্বাধীনতা এগুলো মৌলিক অধিকার হলেও মতামত যখন শব্দ থাকবে তখন এটা রাজনৈতিক অধিকার হয়ে যাবে। সরকারি চাকরি লাভ, মনে হইতে পারে সরকারি চাকরি লাভ এটা তো ব্যক্তিগত অধিকারের কথা না, এটা রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকারও না, রাজনৈতিক অধিকার। রাষ্ট্রীয়, এখানে যেগুলো থেকে কনফিউশন লাগবে এই তিনটার মধ্যে সেটা দেখি। চলাফেরা এটা ব্যক্তিগত অধিকার, এটা সামাজিক অধিকার। সংগঠন সমাবেশ এগুলো ব্যক্তিগত অধিকার। জীবনযাত্রা এটা সামাজিক অধিকার। ভোটদান, সরকারি চাকরি লাভ, স্থায়ী বসবাস, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এগুলো রাজনৈতিক অধিকার। মত প্রকাশ এটা রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কি? কর্মে নিযুক্ত, মানে আমি কোন কাজ করবো এটা ব্যক্তিগত অধিকার মনে হলেও কর্মে যেহেতু অর্থের যে যুক্ত কর্ম, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। ভাতা পাওয়া, মজুরি লাভ, সুযোগের বন্টন এটাও আহ অর্থনৈতিক অধিকার। এরপর সে আইনগত অধিকার। আইনের চোখে সাম্য, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত সব জীবনযাত্রার ধারণ, সম্পত্তি, শিক্ষা, চাকরি সবকিছু আইনগতভাবে অধিকার। নৈতিক অধিকার কি? সাহায্য পাওয়া, ভরণ পোষণ। তাহলে ভরণ পোষণ কিন্তু ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কোনো অধিকারই নাই, অর্থনৈতিক অধিকার না। ভরণ পোষণ হচ্ছে নৈতিক অধিকার, সাহায্য পাওয়া হচ্ছে নৈতিক অধিকার। ভরণ পোষণ নৈতিক অধিকার, সাহায্য পাওয়া কি অধিকার? নৈতিক অধিকার। এর মাধ্যমে আমরা সাম্য, অধিকার, স্বাধীনতা, সাম্য, অধিকার এই জিনিসগুলো একটু একটু ক্লাসিফিকেশনই বলি বা প্রকারভেদ বলি, সেগুলো বোঝা ট্রাই করলাম যে কোন অধিকারটা কোন টাইপের অধিকার। এবার সে উক্তি বা সংজ্ঞাতে।
তাহলে উক্তি বা সংজ্ঞাতে আমরা দেখলাম প্রথমেই আসবে ফ্রেডরিক হেগেল। হেগেল পূর্ণতাবাদ ও কল্যাণবাদের জনক। তাহলে পূর্ণতাবাদ বা কল্যাণবাদের জনককে হেগেল, ফ্রেডরিক হেগেল, পূর্ণতাবাদ কল্যাণবাদের জনক। তিনি বলছেন মানুষ হও এবং মরে বাঁচো। মানুষ, হেগেল বলছেন, ফ্রেডরিক হেগেল বলছেন মানুষ এবং মরে বাঁচো। কোল বলছেন অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। কে বলছেন? কোল বলছেন। জন লোক বলছেন যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। রুশো বলছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে ঠিকই, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। আব্রাহাম লিঙ্কন বলছেন গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। রিচার্ড ক্রসম্যান বলছেন অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র ও গণতন্ত্র, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। রিচার্ড ক্রসম্যান বলছেন, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, যদি এটা পরীক্ষায় আসবে না। লর্ড অ্যাক্টন বলছেন নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যাবসোলিউটলি। লর্ড অ্যাক্টন বলছেন যে নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। তাহলে আমরা কিছু বিখ্যাত উক্তি পেলাম, এরপর আমরা জনকে যাবো, বাট এই বিখ্যাত একটু রিভিউ করে নিই। তাহলে মানুষ হবে মরে বাঁচন, কে বলছে? মানুষ হও এবং মরে বাঁচো, মানে এমন ভাবে বাঁচো যাতে মানে যে বাঁচাটা বাঁচার মতন হয়, মরে বাঁচো। হ্যাঁ, তো ফ্রেডরিক হেগেল বলছেন এটা। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, জন লক বলছেন। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ, কে বলেন? রুশো বলেন। বলে যে ম্যান বোনস ফ্রি বাট এভরিওয়ার ইন চেইন। রুশো বলছেন এটা। আব্রাহাম লিঙ্কন বলছেন যে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণ দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। রিচার্ড ক্রসম্যান বলছেন, তার নামই ক্রস, এই জন্য তিনি খুব ক্রস ঘটায় ফেলে খুব বেশি সত্য কথা বলে ফেলছেন, যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। লর্ড অ্যাক্টন বলতেছে নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। এইগুলো কিন্তু অনেক, এই যে উদ্ধৃতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় কাজে লাগে এই ধরনের উদ্ধৃতিগুলো। তো এগুলো দিকে একটু খেয়াল করে মনে রেখে পড়তে হবে। আসি জনক, এবার আসি কে কিসের জনক এবং সেইটা সম্পর্কে একটু তথ্য দেখবো। আগে জনকগুলো দেখে নিই অ্যাট এ গ্লান্স, দেন তথ্যগুলো দেখবো। জন লক, তিনি আধুনিক গণতন্ত্রের জনক। এবং জন লক কিন্তু আধুনিক গণতন্ত্রের জনক, পাশাপাশি তিনি একটি বিখ্যাত উক্তি করেছেন, যে উক্তিটা কি, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারবে না। মানে আইন নেই বলতে বোঝাচ্ছে আইন তো সব জায়গায় আছে, মানে আইনের শাসন যেখানে নেই। আধুনিক গণতন্ত্রের জনক তিনি, জন লক। জেরেমি বেন্থাম বলছেন, যে যুক্তরাজ্যের একজন দার্শনিক, জেরেমি বেন্থাম বলছেন যে স্যার বলছেন না, তিনি আধুনিক উপযোগবাদ বা ইউটিলিটেরিয়ানিজমের জনক জেরেমি বেন্থাম। ইমানুয়েল কান্ট হচ্ছে সার্বিক যুক্তিবাদ বা ইউনিভার্সালিজমের জনক। অ্যারিস্টটল গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক, মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কে এটা এটা কে বলতেছেন, মানে কার মতে? এটা অ্যারিস্টটলের মতে। তো অ্যারিস্টটল মূলত সক্রেটিস, তারপর প্লেটো, তারপর অ্যারিস্টটল নিয়ে আসছিলেন। তারপর ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের জনক বা ব্যুরোক্রেসির জনক, আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। পরানীতিবিদের জনক জি ই মুর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি জনক হচ্ছে মন্টেগু। মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অমর্ত্য সেনের জনক। শূন্যবাদ বা হিন্দিজম সবই মিথ্যা জনক হচ্ছে ফ্রেডরিক নিৎসে। জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি মন্ত্রী পরিষদ বিভাগ, এটা হলো জনক। তো আমরা এর মাধ্যমে জনকের যে মানে জনকরা, সেই জনকদের সম্পর্কে জেনে নিলাম। আরেকবার একটু রিভিউ করি। তো জন লোক কিসের জনক? জন লোক হচ্ছে আধুনিক গণতন্ত্রের জনক। জেরেমি বেন্থাম আধুনিক উপযোগবাদের জনক। সার্বিক যুক্তিবাদ ইমানুয়েল কান্ট জনক, ইউনিভার্সালিজম। অ্যারিস্টটল গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যকের জনক। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র। জি মুর পরানীতিবিদ্যা। মন্টেগু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। অমর্ত্য সেন মানব উন্নয়ন সূচক। ফ্রেডরিক নিৎসে শূন্যবাদ বা নিহিলিজম এর জনক। মন্ত্রিপরিষদ বিভাগ হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল এর জনক। এবার দেখি এক্সট্রা তথ্যগুলো। তো জন লক ব্যবস্থার বিকৃত রূপ গণতন্ত্র, কে বলতেছে? জন লক বলতেছে। ওকে। জেরেমি বেন্থাম কি বলতেছে? জেরেমি বেন্থাম বলতেছে তিনি আধুনিক উপযোগবাদ বা ইউটিলিটারিজম জনক। সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করেন তিনি, মানে সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান, সেটা উপযোগবাদ। সর্বোচ্চ সুখ, এই সুখটার উপর গুরুত্ব প্রদান করলে সেটাকে বলে উপযোগবাদ। দ্য গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার, এটা হচ্ছে উপযোগবাদ, আধুনিক উপযোগবাদ, যেটি জেরেমি বেন্থাম এর জনক। ইউটিলিটারিজম প্রথম ধারণা দেন হাচিসন, প্রস্তাবক ছিল ডেভিড হিউম, প্রধান প্রবক্তা জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল। জেরেমি বেন্থাম, জন স্টুয়ার্ট মিল, বা এটা প্রথম ধারণা দিয়েছিলেন হাচিসন এবং প্রস্তাবক ছিলেন ডেভিড হিউম। ডেভিড হিউম ছিলেন প্রস্তাবক, প্রথম ধারণা দিয়েছেন হাচিসন,
প্রধান প্রবক্তা ছিলেন জেরেমি বেন্থাম ও জন স্টুয়ার্ট মিল। ইমানুয়েল কান্ট সার্বিক যুক্তিবাদ বা ইউনিভার্সালিজম, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল তাহলে জন লোক আধুনিক গণতন্ত্রের জনক হলেন, গণতন্ত্রকে সরকার ব্যবস্থা বিকৃত রূপ বলছেন অ্যারিস্টটল। জেরেমি বেন্থাম তিনি আধুনিক উপযোগবাদের জনক বা ইউটিলিটারিজম জনক, সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান হচ্ছে উপযোগবাদ, দ্য গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট নাম্বার প্রথম ধারণা দিয়েছেন হাচিসন, প্রস্তাবক ছিলেন ডেভিড হিউম, প্রধান প্রবক্তা জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল। ইমানুয়েল কান্ট সার্বিক যুক্তিবাদ বা ইউনিভার্সালিজমের জনক, তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রাচীন গ্রিক নীতি দর্শনে এরা মানুষের জন্য সার্বজনীনভাবে প্রযোজ্য কিছু সদ্গুণ বা আদর্শের উপর জোর দিয়েছেন। ইমানুয়েল কান্ট আধুনিক নীতিশাস্ত্রে কাজ করেছেন বেশি। ঠিক আছে, তো প্রাচীন গ্রিক দার্শনিক ক্ষেত্রে প্রাচীন গ্রিসের ক্ষেত্রে হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আর আধুনিক ক্ষেত্রে হচ্ছে ইমানুয়েল কান্ট। আসি অ্যারিস্টটল গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যকের জনক। গোল্ডেন মিন, সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা, এটা তো আমরা বুঝি। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের জনক, উৎপত্তিগতভাবে এটি ডেক্স গভর্নমেন্ট বলা হয়, এটিকে লাল ফিতা দৌরাত্ম বা রেড ট্যাপিজম বলা হয়। জি মুর পরাণীতিবিদের জনক, তার গ্রন্থ প্রিন্সিপিয়া ইথিকা। মন্টেকু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক, দ্য স্পিরিট অফ লস এই বইয়ের মধ্যে তিনি এটা দেখিয়েছেন। অমর্ত্য সেন মানব উন্নয়ন সুযোগের জনক, তার গ্রন্থ হচ্ছে পভার্টি অ্যান্ড ফেমিন্স। ফ্রেডরিক নিটসে তিনি শূন্যবাদ বা নিহিলিজমের জনক, যার কথা হচ্ছে যে মূল ভাব হচ্ছে সবই মিথ্যা। সংশয়বাদী দার্শনিক মতবাদ তিনি দেন। ল্যাটিন শব্দ নিহিল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কিছুই না। মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল লিটিগেটি স্ট্র্যাটেজি এটির প্রবক্তা বা এটি বলেছেন, এবং এটি প্রণয়ন করা হয় 2012 সালে। তাহলে জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি 2012 সালে প্রণয়ন করা হয়। শুদ্ধাচার বলতে বোঝায় সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার। সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। অভিলক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তো আমরা কি কি পড়লাম এটা একটু আমরা রিভিউ করে নেই। এট ফার্স্ট আমরা আজকে পড়েছি গুড গভর্নেন্স সম্পর্কে বা হচ্ছে সুশাসন সম্পর্কে, এবং সুশাসনের সম্পর্কে পড়তে গিয়ে আমরা দেখেছি যে সুশাসন এটা কুবার্নান থেকে উৎপত্তি হয়েছে। কুবার্নান যেটি একটি গ্রিক শব্দ, এখান থেকে উৎপত্তি হয়েছে, এবং সুশাসন ধারণাটি আপেক্ষিক, এবং এখানে আমরা দেখলাম যে এটা উইন উইন গেম। এখানে সংজ্ঞা দিয়েছেন সুশাসন সম্পর্কে ম্যাকারনি, যে সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন। মিশেল কামডেসাস সংজ্ঞা দিয়েছেন। জাতিসংঘ এটি সম্পর্কে সংজ্ঞা দিয়েছে। বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, আইএমএফ সংজ্ঞা দিয়েছে। সুশাসন বিভিন্ন সংস্থা, বিশ্ব ব্যাংক 1989 সালে প্রথম ধারণা দিয়ে 92 সালে সংজ্ঞা দেয়। 95 সালে এডিবি ধারণা দেয়। 96 সালে আইএমএফ এজেন্ডা হিসেবে গ্রহণ করে সুশাসনকে। 97 সালে ইউএনডিপি সংজ্ঞা দেয়। 98 সালে আইডিএ এবং 99 সালে এএফডিবি ধারণা প্রদান করে সুশাসনের। পুরুষত্বগুলো আমরা দেখলাম। তারপর সুশাসনের উপাদান, বিভিন্ন বিভিন্ন মতবিভেদ রয়েছে সুশাসনের উপাদানগুলো সম্পর্কে, 9, 8, 6, 5, 4। এছাড়া আমরা দেখলাম বিশ্ব ব্যাংকের মধ্যে সুশাসনের 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এবং 1994 সালে একরকম ছিল, 2000 সালে এসে শর্ট ফর্ম হয়ে গেছে সেগুলোর। উপাদান 6টি দেখলাম, বাক স্বাধীনতা আর অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। আমরা দেখলাম হচ্ছে এক নজরে সুশাসনের ক্ষেত্রে দেখলাম যে মানদণ্ড, জনগণ সম্মতি, সন্তুষ্টি। অন্তরায় কি কি দেখলাম? দুর্নীতি শোধন প্রীতি এবং নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, এটা হচ্ছে অন্তরায় সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র। আমরা দেখলাম তারপর হচ্ছে দার্শনিকদের গ্রন্থ, যেমন ম্যাকেনজির গ্রন্থ দেখেছি, বার্ট রাসেলের গ্রন্থ দেখেছি, স্টুয়ার্ট মিলের গ্রন্থ দেখেছি, দেন ইমানুয়েল কান্টের গ্রন্থ দেখেছি, অ্যারিস্টটল, প্লেটো, থমাস হবস, রুশো, মন্টেগু, পিটার সেঙ্গার, জেরেমি বেন্থাম, জেমস অ্যান্ড স্টুয়ার্ট রিসেল। আইনের ক্ষেত্রে দেখলাম যে টিউটোরিয়াল শব্দ লেখ থেকে উৎপত্তি হয়েছে। আইনের সংজ্ঞাতে দেখলাম হচ্ছে সক্রেটিস, অ্যারিস্টটল, থমাস অব, জন লক, হল্যান্ড কি বলেছেন আলাদাভাবে, জন অস্টিন কি বলেছেন আলাদাভাবে, জন লক কি বলেছেন আলাদাভাবে, এগুলো দেখেছি। এবং থমাস অব, জন অস্টিন এবং হল্যান্ড একসাথে কি বলেছেন সেটাও দেখেছি। ম্যাকাইভার কি বলেছেন দেখেছি। ডাইসি কি বলেছেন, ডাইসি হচ্ছে আইনের অনুশাসন ধারণাটির প্রবক্তা। প্লেটো একটা খুব উইটি একটা কথাবার্তা বলেছেন প্লেটো আইন সম্পর্কে। আইনের উৎস দেখলাম জন অস্টিন বলেছেন মাত্র একটা, অধ্যাপক হলেন 6টা বলেছেন। ওপেন হাইম অধ্যাপক হলেনের সাথে একটা যুক্ত করেছেন, সেটা হচ্ছে জনমত।
এবং তারপরে আমরা দেখি সাম্য স্বাধীনতা অধিকার, এখানে প্রকারভেদ দেখেছি। জন্মগতভাবে অধিকার, মৌলিক অধিকার, ব্যক্তিগত কোনটা কোন ধরনের অধিকার, এখানে সংগঠন করা, চলাচল করা ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকারের ক্ষেত্রে জীবনযাত্রা, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে সরকারি চাকরি লাভ, স্থায়ী বসবাস করা, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, অর্থনৈতিক কর্মনিযুক্ত, মজুরি লাভ, নৈতিকতার ক্ষেত্রে নৈতিক অধিকারের মধ্যে দেখলাম হচ্ছে সাহায্য পাওয়া, ভরণ পোষণ, এগুলো নৈতিক অধিকার। তারপর উক্তিগুলো দেখেছি ফ্রেডরিক হেগেলের উক্তি, কোয়েলের উক্তি, জন লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, রিচার্ড ক্রসম্যান, জন অ্যাক্টন, তারপর জন লক, তারপর জনক দেখলাম জন লক, জনক জেরেমি ব্রেনথাম, ইমানুয়েল কান্ট, এরিস্টটল, তারপর জি মুর, ম্যাক্স ওয়েবার, মন্টেগু, অমর্ত্য সেন, ফ্রেডরিক নিৎসে, মন্ত্রী পরিষদ বিভাগ, এগুলো কে কোনটার জনক এটাও দেখলাম। এর মাধ্যমে আমরা আজকের যে আলোচনা সেই পার্ট 2 আমাদের নৈতিকতা শোষণ, নৈতিকতা মূল্যবোধ সুশাসনের পার্ট 2 শেষ করলাম। আগামী পর্বে আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তখন পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।